প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ফেব্রুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার জীবনবিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আজ আমি আলোচনা করব। বাকি সাবজেক্টের উত্তরগুলো পেতে হলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে। আমি একটি মাত্র লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো একের দাগে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো 1.1 যে প্রশ্নটি বলেছে সেটা দেখে নাও। বলছে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের উপ একক দুটি নির্বাচন করো। উত্তর হচ্ছে অপশান ঘয়েরটা 50S ও 30S। তোমরা এটা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে। 1.2 এর প্রশ্ন, নিচে যে জোরটি সঠিক নয় তা স্থির করো। উত্তর হচ্ছে এখানে অপশান গয়েরটা লিখবে, যে মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ করা। 1.3 প্রশ্ন, বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করো। উত্তর হচ্ছে অপশান খ হবে তোমার যোগ কলা। 2 দাগের প্রশ্ন দেখে নাও, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.1 বলছে ফ্লয়েম কলা উদ্ভিদে খাদ্য পরিবহনে সাহায্য করে, এটি হচ্ছে সত্য। 2.2 ভিটামিন সি ফ্যাটে দ্রবণীয়, এটি হচ্ছে মিথ্যা। 2.3 ডিএনএতে রাইবো শর্করা উপস্থিত থাকে, এটা হচ্ছে মিথ্যা। 2.4 অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, এটি সত্য। আমার এখানে লেখা হয়নি, তোমরা অবশ্যই লিখে নিও যে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, এটি হচ্ছে সত্য। চলে আসো 2 দাগের। তো 3 দাগে দেখো 4টি প্রশ্ন এবং 4 দাগে কিন্তু আরও একটি প্রশ্ন দিয়েছে। তো উত্তরগুলো তোমরা দেখতে থাকো। তো 3 দাগে 2-3 বাক্যে উত্তর দাও। তো এখানে 3.1 যে প্রশ্নটি দিয়েছে সেটি দেখে নাও। প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরগুলি এইভাবে লেখো। প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর, এই কলার কোষগুলি গোলাকার, ডিম্বাকার ও বহুভুজাকার হয়। 2, কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। 3 নম্বর দিয়ে লিখবে, এই কলার কোষগুলির মাঝে কোষান্তর রন্ধ্র থাকে। 4 নম্বর দিয়ে লিখবে, কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস ও কোষ অঙ্গাণু বর্তমান। চলে আসছে আমাদের 3.2 এর প্রশ্নটি, মানব দেহকে সুস্থ রাখতে বৃক্ষ কিভাবে সাহায্য করে। তো উত্তরে তোমরা এইভাবে লেখো, মানব দেহকে সুস্থ রাখতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন 1 দিয়ে লিখবে রেচন, প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন ক্ষতিকারক নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড মানব দেহ থেকে বৃক্ষ দ্বারা অপসারিত হয়। 2 নম্বরের প্রশ্ন, অম্ল ও ক্ষারের ভারসাম্যতা। উত্তর এইভাবে লেখো, বৃক্ষ মানবদেহে অ্যামোনিয়া সৃষ্টির মাধ্যমে অম্ল ও ক্ষারের ভারসাম্যতা বজায় রাখে। 3 নম্বর তোমরা দেখতে পাচ্ছ জল সাম্য, বৃক্ষ মূত্রত্যাগের মাধ্যমে মানবদেহে জলের সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে, প্লাজমার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে। 4 নম্বর দিয়ে পয়েন্ট লেখো হরমোন ও উৎসেচক, জরুরি অবস্থায় রেনিন ও এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে রক্তচাপ বৃদ্ধি ও লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে। 3.3 দাগে চলে এসো, কোষপর্দার কাজ ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও, কোষপর্দার কাজগুলি হলো, 1 নম্বর দাও আকৃতি প্রদান। দেখো কোষপর্দা প্রাণী কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। 2 নম্বর দেখে নাও বিভেদক ভেদ্য পর্দা, কোষপর্দার মাধ্যমে বিশেষ কিছু দ্রাবের অণু কোষের বাইরে যেতে পারে বা কোষ থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। 3 নম্বর লিখবে সংযোগ স্থাপন, বলছে পাশাপাশি অবস্থিত দুটি প্রাণী কোষের কোষপর্দা ডেসমোজোম নামক অংশের মাধ্যমে কোষান্তর সংযোগ স্থাপন করে। 4 নম্বরতে লিখবে কঠিন ও তরল বস্তু গ্রহণ, প্রাণী কোষে কোষপর্দা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন খাদ্য ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল খাদ্য কোষের অভ্যন্তরে গ্রহণ করে। 3.4 যে প্রশ্নটি দিয়েছে দেখে নাও, মানব দেহে ভিটামিন ডি এর ভূমিকা আলোচনা করো। উত্তরটা দেখে নাও, ভিটামিন মানব দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের সঙ্গে যুক্ত। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাজ নিচে দেয়া হলো। তো দেখে নাও, পয়েন্ট করে তোমরা লিখবে দৈহিক বৃদ্ধি,
ভিটামিন ডি মানবদেহে স্বাভাবিক বৃদ্ধির জন্য অপরিহার্য। এটি লক্ষ্য করা গেছে যে ভিটামিন ডি এর স্বল্পতায় অস্থি বৃদ্ধির হার স্বাভাবিকের চেয়ে কমে গেলে দৈহিক বৃদ্ধির হারও হ্রাস পায়। পরের পয়েন্ট তোমরা লিখবে দাঁতের স্বাভাবিক বৃদ্ধি। ভিটামিন ডি দাঁতের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন ডি এর অভাবে দাঁতের গঠন বিকৃতি ঘটে, যার ফলস্বরূপ দন্ত ক্ষয় রোগ হয়। পরের পয়েন্টে লিখবে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ। মানবদেহে ভিটামিন ডি অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ ত্বরান্বিত করে। মলের সঙ্গে ক্যালসিয়াম ও ফসফরাসের নির্গমন ভিটামিন ডি প্রয়োগে হ্রাস করা যায়। তারপর লিখবে অস্থি গঠন। শিশুদের স্বাভাবিক অস্থি গঠনে ভিটামিন ডি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর উপস্থিতিতে মানবদেহে অস্থি গঠনকারী কোষগুলি কার্টিলেজ কোষে আবির্ভূত হয় এবং ক্রমশ এর অবক্ষয় ও অবলুপ্তি ঘটে। এরপর ওই স্থানে জালক সৃষ্টি হয় এবং অস্টিওব্লাস্টে অস্থিময় ধাত্রের সঞ্চারণ ঘটে। এবারে 4 দাগের প্রশ্ন একটি দিয়েছে, বলছে ভাজক কলার কাজ উল্লেখ করো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের 3টি পার্থক্য লেখো। তো এইভাবে লেখো। 1 নম্বর দিয়ে ভাজক কলার কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়। 2 নম্বর দিয়ে লিখবে ভাজক কলা থেকে স্থায়ী কলার সৃষ্টি হয়। 3 নম্বর দিয়ে লিখবে অগ্রমুকুল, কাকিমুকুল, পুষ্পমুকুল ও নতুন পাতা তৈরিতে সাহায্য করে। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের 3টি পার্থক্য, তোমরা এইভাবে পার্থক্য লিখে নাও। প্রোক্যারিওটিক কোষ, এদিকে লেখো ইউক্যারিওটিক কোষ। 1, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, হিস্টোন প্রোটিন অনুপস্থিত। তারপর চলে আসো, সুগঠিত নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম গঠিত হয়, হিস্টোন ও নন হিস্টোন প্রোটিন থাকে। 2 নম্বর দিয়ে পার্থক্য তোমরা লিখবে রাইবোজোম 70S প্রকৃতির এবং সাইটোপ্লাজমে বিক্ষিপ্তকারে ছড়ানো থাকে। এদিকে লিখবে রাইবোজোম 80S প্রকৃতির, নিউক্লিয়াস পর্দা ও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দার গায়ে লেগে থাকে। 3 নম্বর প্রোক্যারিওটিক কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। 3 নম্বরে লিখবে ইউক্যারিওটিক কোষে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে গেলে। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।